সুগার ফ্রি বিভিন্ন গাছের কথা আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই, কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু ধান, যেটা আমরা প্রায় প্রতিদিনের খাদ্য তালিকাতেই যোগ করে থাকি, সেই ধানও কিন্তু সুগার ফ্রি সম্ভব। কিভাবে সম্ভব সেটা জানতে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ডক্টর অশোক সাহা স্যারকে। আমরা স্যারের মুখ থেকেই সুগার ফ্রি ধানটি আসলে কি এবং এর গ্রহণযোগ্যতা ঠিক কতটা সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য শুনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো, এই যে সুগার ফ্রি বিভিন্ন গাছ তো আমরা দেখে থাকি, কিন্তু সুগার ফ্রি ধান এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? আসলে সুগার ফ্রি ধান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা খাওয়ার পরে ভাত আমরা যখন খাই তখন গ্লুকোজে কনভার্ট হতে অনেক সময় লাগে, সেই জন্যই এটাকে বলা হয় সুগার ফ্রি। এবং যার গ্লাইসেমিক ইন্ডেক্স বিলো 55 যে কোনো ক্রপের, তাদেরকে সুগার ফ্রি ক্রপ হিসাবে গ্রহণযোগ্য করা হয়। আর ধানের ক্ষেত্রে আমরা অনেক আগে যে সমস্ত ধান চাষ হতো, যেমন এখনও যেমন আছে আমাদের ভোগ ধান, যেটা যেমন এখানকার এই অঞ্চলের কালো নুনিয়া, তাও কিন্তু লো জিআই এবং নিয়ার টু 50, 51, 48। ফলে এটাও কিন্তু যেহেতু ফলনটা কম ওদের, বিলো 3 টন, সেই জন্যে ওটাকে আমরা খাওয়ার ধান হিসাবে ভোগ চালকে আমরা খাই না সেদ্ধ করে। কিন্তু এই ধানটা RNR 15048 সেটা কিন্তু খাওয়ার জন্য যথেষ্ট ভালো, এবং যদি ঢেকি ছাঁটা করা যায় তাহলে খুব ভালো। অ্যালিউমিনিয়াম লেয়ার পুরোটাই থাকবে, যেটাকে আমরা বলি ব্রাউন রাইস। তো চাষিরা যদি মনে করেন যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে তারা নিজেরা করবেন। আমরা চাই যে এই ধানটা নিয়ে যারা গ্রামে গঞ্জে সুগারের রুগী আছেন তারা ভাত খানি, সুতরাং তারা যদি এটা নিয়ে আসেন তাদের ডায়েটের মধ্যে, পরিমিতই খাবেন। ডাক্তার যা পরামর্শ দেবে, যদি 50 গ্রাম খেতে বলেন 50 গ্রামই ধান খান, চাল খান, কিন্তু একটু বেশি খেলে কোনো অসুবিধা হবে না। তার জন্য ওষুধের মাত্রাটা কিন্তু বেড়ে যাবে না। যদি কারো টেস্ট করতে হয় তাহলে তারা করেও দেখতে পারেন। এই ধানটা, এই চালটা খাবার পরে, যেটা খাবার 2 ঘন্টা পরে যে ব্লাড সুগার আপনারা টেস্ট করেন, সেটা দেখবেন খুব বেশি পরিমাণে বাড়বে না। এটা আপনাকে সহজভাবে বলা যায়। আর এটা একটা সিলেকশন এই ধানটা। উত্তরবঙ্গে তো আমরা দেখছি এই ধানটা, দক্ষিণবঙ্গে কি এই ধান চাষ সম্ভব? দক্ষিণবঙ্গেও সম্ভব। ধান সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তেই করা যাবে। এবং বিশেষত জানি আমরা এশিয়া হচ্ছে ধানের জায়গা, আর তার মধ্যে বর্ধমান হচ্ছে আমাদের রাইস বাউল, সেখানেও তো এটা সম্ভব। এটা সরু ধান, একটু দীর্ঘমেয়াদী ধান। বর্ধমানের কৃষকরা এখন আর দীর্ঘমেয়াদী ধান করতে চান না, কারণ ওরা হচ্ছে 300+ ক্রপিং ইন্টেন্সিটিতে আছেন, কেউ 400%ও যাচ্ছেন। মানে বছরে 4টে ফসল, 3টে ফসল তো তোলেনি। ফলে এই 150 দিনের ধান সেটা কিন্তু ওরা করতে চায় না, দীর্ঘমেয়াদী ধানটা। আর ফলন যেহেতু কম, দাম যেহেতু পায় না, ফলে ওরা হাইল্ডিং ভ্যারাইটিতে যাচ্ছে। এটা একটা ইন্ডিজেনাস রাইস। ফলে এর কিন্তু ফার্টিলাইজার যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এ শুয়ে পড়বে, খুব বেশি আপনার গ্রহণও করতে পারবে না, সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। আমরা এই ক্ষেত্রে ইল্ড পাই সাধারণভাবে উত্তরবঙ্গের মাটিতে, যেহেতু 3, 3.5, 4 টন পর্যন্ত, 4.5 টন পর্যন্ত ইল্ড পাচ্ছি, অর্থাৎ বিঘাতে যদি বলি আপনাদের 15 মন, দ্যাটস এ গুড ইল্ড, এবং অর্গানিক ওয়েতে। আর 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 আমরা সারের ক্ষেত্রে আপনারা সাধারণভাবে যেটা করুন, একটা তো বায়োডাইনামিক সলিউশন, আমরা তার আগে আমাদের মাস্টার ডিগ্রির একজন ছাত্র কাজটা করেছিল। 200 লিটার জলে 20 কেজি গোবর, 20 লিটার গরুর চনা বা মূত্র দেবেন, 2 কেজি গুড়, আর 2 কেজি বেসন, আর হচ্ছে 2 মুঠি আপনার বট গাছের গোড়া থেকে মাটি নেবেন, অথবা বাঁশ ঝাড় থেকে মাটি নেবেন, নিয়ে ওর মধ্যে দেবেন। দিয়ে এটাকে 7 দিনের মতো, খুব বেশি হলে ক্লকওয়াইজ এটাকে ঘোরাবেন, সকাল আর বিকেলে। 7 দিনের মধ্যেই এটা গন্ধ খুব মিষ্টি, 3 দিন 4 দিন পরে মিষ্টি গন্ধ ছাড়বে। তার মানে হচ্ছে ফার্মেন্টেশন হয়ে গেল। এবং সেটা আপনি ধানের জমিতে সেচের সঙ্গেও দিতে পারেন, বা জল যখন স্ট্যান্ডিং ওয়াটার থাকে তখন এটাকে ছিটিয়ে দিয়ে দিন। এবং এই 200 লিটার জল পার একরে দেওয়া যাবে। স্যার বললেন এটা একটা দেশীয় ধান, কৃষকরা কি এই ধান চাষে এগিয়ে আসছে? এখনও পর্যন্ত যারা নাকি, আপনি যদি নেটে সার্চ করেন তাহলে এটা পাবেন, তেমন কেজি 400 টাকা বা আদার্স এইরকম। কৃষকরা এগিয়ে আসবে তখনই যখন সে দাম পাবে, কারণ যে নাকি 10 মণ ফলন পাবে, আর যেখানে সে 25 মণ ফলন পাচ্ছে হাইল্ডিং ভ্যারাইটিতে, স্বাভাবিকভাবে সে এটা করবে না।
সুতরাং তাকে প্রাইস দিতে হবে। অর্গানিক করলে আপনারা জানেন যে তার ফলন সাধারণভাবে কম হয়, সুতরাং এটা নিয়ে একটু ভাবা যেতে পারে। যেমন করে ভোগ চাল, আমরা এখন দেখেছি যে গোবিন্দভোগ চালের কোনো গন্ধ নেই, কারণ হচ্ছে ওখানে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজার দিচ্ছি। আমরা কালো নুনিয়ার ক্ষেত্রে এখনও উত্তরবঙ্গের কৃষক অর্গানিক ওয়েতে না করলেও ওরা কিন্তু নাইট্রোজেন সার দেন না, এবং রেসিডুয়াল যা থাকে আগের ক্রপের সেটা নিয়েই ওরা করে, ফলে কিছু গন্ধ পাওয়া যায়। আর যদি অর্গানিক করা যায় আমরা দেখেছি সবচেয়ে ভালো অ্যারোমা থাকে। আচ্ছা স্যার, মানে এই ধান চাষের মানে ধানের বীজ যদি কোনো কৃষক নিতে চায় বা প্রশিক্ষণ নিতে চায়, তারা কোথায় কিভাবে যোগাযোগ করবে? ধানের প্রশিক্ষণ কিছু নিতে হবে না, যে কৃষক ধান চাষ জানেন সেটা একই। আর ধানের বীজের জন্য আমরা প্রথমত 100-200 গ্রাম দিতে পারবো। যদি আপনি আসেন, এটা খারিফ মরশুমেই চাষ হবে, বোরোতে চাষ করা যাবে না, এটা ফটো সেন্সিটিভ ভ্যারাইটি। ফলে সরাসরি যোগাযোগ করবেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রোনমি বিভাগে, আমরা সেই অনুযায়ী সাহায্য করে দেবো। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু বহু কৃষক দেশীয় বিভিন্ন সুগন্ধি ধান চাষে এগিয়ে আসছে, কিন্তু এই ধরনের দেশীয় প্রজাতির ধানগুলো চাষ করেও কিন্তু কৃষকরা জৈব পদ্ধতিতে করলে রাসায়নিকের খরচ থেকে অনেকটাই রেহাই পেতে পারেন, এবং সঠিক পদ্ধতিতে করতে পারলে আগামী দিনে কিন্তু এই সমস্ত দেশীয় ধানের একটা ভালো বাজার লক্ষ্য করা যাবে। তাই আপনারা যারা ভাবছেন এই সুগার ফ্রি ধানটিকে ধান চাষে বেছে নেবেন, তারা অবশ্যই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে এই ধানের বীজ পেয়ে যেতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুকে কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন, এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।